আমার একমাত্র মেয়ের শ্বশুরবাড়িতে এলাম। এই আশাটা কোনো নিমন্ত্রণের নয়, শোকাহত কাউকে সমবেদনা জানাতেও নয়। এখানে আমার জন্য কোনো আতিথেয়তার ব্যবস্থাও নেই। মোবাইলে মেয়ের শাশুড়ির দরাজ কণ্ঠ তাই নির্দেশ করল, আজ আমার মেয়েকে নিয়ে পারিবারিকভাবে বিচার বসেছে। তার শ্বশুর শাশুড়ি আমাকে ফোন করে আনিয়েছে। যেহেতু মেয়ের অভিভাবক বলতে আমি ছাড়া আর কেউই নেই, তাই আমি আসতে বাধ্য হলাম। তারা কিছু বলার আগে আমি নিজ থেকে জানতে চাইলাম তার শাশুড়ির কাছে, আপা, মালিহার অপরাধ কি? তার শাশুড়ি চঞ্চনে গলায় বলতে লাগলো, আপা, এর আপনাকেও ফোন করে জানিয়েছি বারবার তার চালচলনের কথা, কিন্তু এবার তার অপরাধের মাত্রা চরমে গিয়েছে, তাই আপনাকে হাজির করতে বাধ্য হয়েছি। আমি নমনীয় স্বরে বললাম, আপা, বলেন শুনি। আমার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা ফোরোপর আগে। বাড়িতে কাল জরুরি কাজ আছে। শুনে মেঘমুখে রুক্ষ স্বরে সে বলল, মীর মা, এত ভাব দেখালে হয় আপা? স্বভাব দোষে তার কটাক্ষ করে বলা কথাটা হজম হলো না আমার। ফিসলে হেসে প্রতিক্রিয়া জানালাম, কেন আপা? জন্মের সময় অসহনীয় প্রসব ব্যথা শুধু ছেলের মায়ের হয়, মেয়ের মায়ের হয় না? ছেলেকে বড় করতে, পড়াশোনা করাতে অর্থ থেকে শুরু করে যা যা ব্যয় হয়, মেয়ের পিছনে তো তাই হয়। নাকি মেয়েকে জেন ভূতে লালন পালন করে, আর তার জন্য অর্থের যোগান আসে গায়েবীভাবে। তাদের পরিবারের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। তার শাশুড়ির ফর্সা গালমরিচ লাল হয়ে গেল। আমার দিকে চেয়ে বলল, আপনি আমার বাড়িতে এসে এত উচ্চস্বরে গলা ছাড়ছেন? আপনার বাড়িতে হলে মনে হয় ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতেন। একদম না আপা, আমার বাড়ি আর ঘর হলেও সেম কথাগুলোই বলতাম। উচিত কথা যে কোন স্থানে বা যে কাউকে বলা যায়। পাশ থেকে মেয়ের ননদ বলল, আন্টি শোনেন, ভাবি মায়ের মুখে মুখে তর্ক করেছি কাল। প্রায়ই এমন করে। মা ভাবির কোনো ভুল ধরে শুধরে দিতে চাইলেও ভাবি পাল্টা তর্ক করে শুরু করে মায়ের সাথে। এভাবে চলতে থাকলে কিভাবে চলবে আন্টি? এটাই তার অপরাধ? চোখের পাতা উল্টিয়ে তার ননদকে জিজ্ঞেস করলাম। পাশ থেকে তার শাশুড়ি গলায় তেজের ঝাঁপে ঢেলে বলল, এটা কি অপরাধ নয় আপা? পারিবারিক শিক্ষাটা হলো আসল। আপনার স্বামী বহু আগেই মারা গিয়েছে, মেয়েকে আপনিই বড় করেছেন, কিন্তু কি শিক্ষা দিলেন? আপনিও কি আপনার শাশুড়ির সাথে এমন করেছেন? যা দেখে দেখে আপনার মেয়েও এমন বেয়াদব হয়েছে। আপনার মেয়েকে বলে যান আর কখনোই যেন আমার মুখের উপর কোনো কথা বলে না, চটাং চটাং করে। তা না হলে আর বরদাস্ত করব না। এটা তার বাবার কিংবা মামুর বাড়ি নয় যে খেয়াল খুশি মতো চলবে। এটা স্বামীর সংসার। আমি ধীর গলায় বললাম, এটা অবশ্যই তার স্বামীর সংসার, মানে তারও সংসার। এটা কয়েদিখানা নয় আপা। ওপর থেকে যখন যেভাবে হুকুম পড়বে আর তা মালিহা দাসীর মতো মানতে বাধ্য হবে। এখানে তারও অধিকার রয়েছে, তারও মত প্রকাশ করার স্বাধীনতা আছে। যে কোনো বিষয়ে সবার সাথে সে বোঝাপড়া করেই চলবে। সে বউ হয়েছে বলে তার কোনো যুক্তি বা মতকে ভুল, তর্ক, অন্যায়, অপরাধ, অসভ্যতামি হিসেবে দেখা আপনাদের ভুল। বইয়ের সব কিছুই ভুল। আর স্বামীর সংসারের ছোট বড় সবাই যা বলবে তাই সঠিক আপা। শুনে সে চটুল মেজাজে বলল, এবার বুঝলাম আপনার মেয়ে মুখে মুখে তর্ক করা কার কাছ থেকে শিখেছে। আমিও দমে থাকার মানুষ নই। উপস্থিত সবাইকে শুনিয়ে বললাম, আমাকে গ্রামের ৮-১০টা মায়ের মতো ভাবলে আপনারা ভুল করবেন। আমি একবিংশ শতাব্দীর একজন প্রগতিশীল মা। বেগম রোকে আমার মুখস্থ। নিয়তির চাপে অভাবে পড়েছি, কিন্তু অশিক্ষিত মা নই আমি। জীবনের বহু বাঁকে বহু সংগ্রাম করে নিজে বেঁচে থেকেছি। আমার একমাত্র মেয়েকে বাঁচিয়ে রেখেছি। অন্যায়ের সাথে আপোষ করতে শিখায়নি। মেয়ের নামে স্বামীর সংসারের মানুষ ভুল অভিযোগ তুললে তাদের পক্ষ নিয়ে মেয়েকে ১০ কথা শোনাবো না, মারধরও করব না। মাথা নিচু করে দুহাত জোর করে মেয়ের হয়ে ক্ষমাও চাইব না, বা এমনও বলবো না এটা মেয়েদের কপাল। মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, কারণ আমি এমন মা নই, এমন মানুষ নই। আমি চাই সবার জীবন সুন্দর ও শান্তির হোক। মায়ের মতো করে সন্তানকে পৃথিবীতে দ্বিতীয় কেউই জানি না বা চিনিও না। আমার মেয়ে কেমন তা আমি বেশ জানি। সব শুনেছি আমি। সে অযথা তর্ক করেনি, ভুল যুক্তিও খণ্ডন করেনি। বয়সে বড় হলে যে আমাদের মুরব্বীদের সব কথা সঠিক বা কোনটি ভুল নেই, এমন বদ্ধ ধারণা থেকে মুক্ত হন আপা। জেনে রাখুন, পরিবেশ পরিস্থিতি মানুষকে উচিত অনুচিত শেখায়, মরতে মরতে বাঁচতে শেখায়। আমার মেয়েকে নিজে একা হাতে মানুষ করেছি। সে কাছ থেকে দেখেছে
তার মায়ের নিদারুণ লাঞ্ছিত জীবন। তা আপনার মতো শাশুড়ির জন্যই হয়েছে। সে পড়াশোনা করা মেয়ে, ভালো মন্দ অনুভব করার যথেষ্ট সামর্থ্য তার রয়েছে। তাই প্রতিবাদী হতে শিখেছে, যুক্তি খণ্ডন করতে শিখেছে, লড়াই করতে শিখেছে। আর আপনাদের চোখে এসবই মারাত্মক অন্যায়। আমার মেয়েকে তার পরিবেশ এটাই শিক্ষা দিয়েছে, তুমি ভালো পরিবেশ পেলে বেশি ভালো চলবে, যাতে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হয়। আর খারাপ পরিবেশে গেলে বেশি খারাপ চলবে, যাতে সবাই বুঝতে পারে তোমাকে পুতুল হিসেবে নাচানো যাবে না, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। নিজের অবস্থান থেকে নিজের মতো করে অন্যকে বোঝার চেষ্টা করবেন না, তার অবস্থান থেকে তাকে বোঝার ও মূল্যায়ন করার চেষ্টা করুন। হতে পারে তখন সে আপনাকে চমকে দেওয়ার মতোই চলবে আপা। মেয়েকে ডেকে বললাম, এরপর থেকে তোর সাথে অন্যায় কিছু ঘটলে সারা জীবনের জন্য তোর মায়ের কাছে চলে আসবি। নিত্য সংঘাত আর অনাদারের জীবনের চেয়ে একা নিঃসঙ্গ জীবন শান্তির ও সম্মানের। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্যই বেঁচে থাকে না, সম্মানের জন্য বেঁচে থাকে। তাদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেয়ের শ্বশুরবাড়ি থেকে চলে এলাম। রাতে শূন্য বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের সুখের ভেলা না হয় ডুবে গেল নিয়তির ঘেরা টোপে, অস্থিম সূর্যের মতো। মেঘে মেঘে অনেক বেলাও হলো। আমার একমাত্র সম্বল আদরের কন্যা মালিহা, তার তো জীবনের রঙিন অধ্যায় মাত্র শুরু। মা হয়ে তার শ্বশুরবাড়িতে এতটা গলা উঁচিয়ে কথা বলা কি ঠিক হলো আমার? এর প্রতিক্রিয়া কি হতে পারে পরে? এতে কি মালিহা আবার বেশি প্রশ্রয় পেয়ে যাবে? কি করব আমি? আমাকে সামনে পেয়ে তার স্বামীর পরিবারের সবাই কেমন দূর দূর ভাব দেখাচ্ছিল। কেউই আন্তরিকতার সাথে কথা বলল না। নিজের কাছেই খুব ছোট লাগছিল। মেয়ের মা শব্দ দুটো গ্রামীণ সমাজে যেন কোনো নেতিবাচক বিশ্লেষণ। তখনই মনে হলো আমি কোনো মানুষ নই, ক্ষুদ্র একটি জীব, যাকে নিচুতার চোখে দেখায় মানুষের কাজ। তাই ধৈর্য সংবরণ করে মুশকিল হয়ে গিয়েছে। আর আমার কাছে যা উচিত মনে হয়েছে তাই বলেছি। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়ের জন্য আমি ছাড়া একান্ত প্রিয়জন আর দ্বিতীয় কেউ নেই। বিধবা হওয়ার পর থেকে যদি বিড়ালের মতো মিনমিন স্বরে কথা বলতাম এবং ঝিমানো মুরগির মতো মাথা নামিয়ে চলতাম, তাহলে কবে নানাভাবে এই সমাজ নিঃস্ব পেয়ে পিষে ফেলত। কতজন বিয়ে করতে চেয়েছে মেয়েসহ, এক বাক্যে না করে দিয়েছি। কেননা আমার মতে সবার জন্য দ্বিতীয় বিয়ে সুখকর নয়। দুহাতে পরিশ্রম করেছি, যখন যে কাজ পেয়েছি কাজ করেছি। কায়িক পরিশ্রমের অন্ত ছিল না আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। নানা ঘাটের পানি খেয়েছি যাবিত জীবনে, তবু অন্য কারো মাঝে নির্ভরতার ছায়া খুঁজিনি। বেঁচেছিলাম নিজের মতো করে। জীবনযুদ্ধে বহু চড়াই উতরাই করে মেয়েকে পড়াশোনা করিয়েছি। উপযুক্ত পাত্র পেয়ে যথাসময়ে বিয়ে দিয়েছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল তারা। নদীর স্রোতের ন্যায় সবকিছু ঠিকঠাক চলছিল। গতিশীল ছিল মেয়ের দাম্পত্যময় জীবন। কিন্তু ইদানিং তার শ্বশুরবাড়ি হতে হর হামেশায় তার নামে নালিশ আসে। বিষয়টা নিয়ে আমি নিজে বিব্রতকর পরিস্থিতিতে আছি। যাই হোক, তার মাস চারেক পর মেয়ের জামাই জামিল দেশে এসেছে। বিয়ের 6 মাস পর সে বাইরে চলে গিয়েছে। এর ভেতরে মেয়ের সাথে প্রায়ই নিত্যদিন আলাপ হয় আমার। তার শ্বশুর, শাশুড়ি, ননদ কারো সাথে তার কিছুই হয়নি। মোটামুটি বোঝাপড়ার সঙ্গে নাকি সব চলছে শুনে আমিও মহান রবের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করলাম। ফোন করে চিরাচরিত নিয়ম অনুযায়ী মেয়ে, জামিল সহ তার পরিবারের সবাইকে দাওয়াত দিলাম আমার বাসায়। আমি না বললেও জামিলের উচিত ছিল আমাকে দেখতে আসা। এলো না, ফোনেই কথা বলেছে। তবুও তা আমি আর ধরলাম না। কি করব? ওই যে আমি মেয়ের মা, সেটা মনে করেই নীরবে শুয়ে যায়। এরপর মালিহা আমাকে ফোনে জানিয়ে দিল তারা দাওয়াত খেতে আসবে না, কারণ জামিল তার সাথে ঝগড়া করেছে। এবং আরও জানালো, আম্মু, আমি চলে আসব তোমার কাছে। এদের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল। শুনে কলিজা মোচড় দিয়ে উঠল। কি বলিস? কি হয়েছে? তুমি জামিলকে ফোন দিও। অসভ্য আর বদমাইশ একটা। এসে তোমার সাথে আর দেখা করা উচিত ছিল না। তার মা একগাদা নালিশ দিয়েছে আমার নামে তার কাছে। আমি নাকি অবাধ্য হয়ে চলি, সবার মুখে মুখে তর্ক করি। অমনি সে সব বিশ্বাস করে খুব দুর্ব্যবহার করেছে আমার সাথে। আচ্ছা, আমি ফোন দেব তাকে। তুই মাথা গরম করিস না। আর শোন মা, তুই ভালো করে জানিস আমি অন্যায়ের সাথে আপোষ করি না। সেদিন তাদের সাথে তোর সাপোর্টে কথা বলছি, যেন তারা সামনের দিনগুলোতে বাবা, চাচা, ভাই নেই বলে তোকে অসহায় বা দুর্বল না ভাবে। তার মানে তুই এটা ভাবিস না তোর কোনো ভুল বা অপরাধ হলে আমি তোকে মাথায় তুলে রাখব, কারণ আমি এমন মা নই।
আমি চাই তোর নতুন জীবনের শুরুতে, সম্পর্কের শুরুতে, মাঝামাঝিতে যাই ঘটুক না কেন, শেষটা যেন সুন্দর হয়। সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে একমাত্র একজন রয়েছেন, আমরা মানুষ। আমাদের ভুলভ্রান্তির সংসারে হবে, সুতরাং কেউ সাধু সেজে থাকতে পারবে না। আমার কি দোষ আম্মু? সেদিন তো। আমি মেয়েকে থামিয়ে দিলাম, তার মুখের বাক্য কেড়ে নিয়ে গজগজ কণ্ঠে বললাম, সেদিন তোর দোষ ছিল না, কিন্তু আগেও পরে কি তোর কোনো দোষ নেই? তুই ফেরেশতা। আমি তার কোনো ভুল হলে বকলে তুই চুপ করে থাকিস। তাহলে শাশুড়ি সব কথায় যুক্তি দেখাতে যাস কেন? একটু চুপ করে থাকলে কি হয়? কেবল কথা জানলেই বা যুক্তি খণ্ডন করতে জানলেই যে বলতে হবে, এমনটা উচিত নয়। ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, সহনশীলতা, আন্তরিকতা, মানবিকতার দীক্ষা দিয়ে কি বড় করিনি আমি তোকে? তুই আধুনিক শিক্ষিতা মেয়ে, যুক্তি খণ্ডন করতে পারিস বলে সিলি সিলি পয়েন্ট নিয়ে শাশুড়ির মুখে মুখে প্রতিবারই কথা বলতে যাবি? একদম না। এগুলো স্কিপ করে যাবি। মনে রাখবি যে সহে সে রহে। চামড়ায় তো পাতলা হলে হয় না। ধৈর্যশীলদের আল্লাহ খুব পছন্দ করেন। উপস, আম্মু, বাসায় নুন থেকে চুন খসলে উনি চেঁচিয়ে ওঠে। তুমি তো জানো, খাওয়া পড়া ওনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওনার সমস্যা হলো, ওনার ইচ্ছা বা মতের বাইরে কিছু হলেই শুধু বকতে থাকে। তুমি তো সবই জানো। সকালে ঘুম থেকে লেটে উঠে বলে জমিদারের বাচ্চা, উনি বয়স্ক মানুষ, ঘুম ভেঙে যায় ভোরেই, তাই বলে আমারও যে কি বসে থাকতে হবে ওনার সাথে? নাস্তা তো কাজের মেয়ে বানায়, আমার তো তখন কাজ নেই। সবাই মিলে একসাথে খায় না কেন? তাও দোষ। আমার তখন টিভিতে প্রোগ্রাম থাকে, মিস করি কিভাবে বলো? গুনগুন করে গান গায়, গাইতে খুব ভালো লাগে আমার। বলে বেশরম মায়ের বেশরম মেয়ে, শাশুড়ির সামনে গান গায়। মোবাইলে সারাক্ষণ কি করি? তাও দোষ। মোবাইলে কত রকম কাজ থাকে। অনলাইনে আমার যে পেজ আছে কসমেটিক্সের, সেখানে সময় দিতে হয় না। বাসা থেকে বের হতে স্কার্ফ পরি মাথায়, বুক ঢাকা থাকে, ওড়না একপাশে পরি। এভাবেই তপরে আমার এইজের সবাই। উনি সেটা নিয়েও মাইন্ড করে, এভাবে পড়ি কেন? বিষয়গুলো এরকম আম্মু। আর এগুলোই ওনাকে লজিক দিয়ে বলতে গেলেই আমি খারাপ, ফাজিল। এভাবে প্রায় রোজ এমন হচ্ছে। শোন মা, হাতের 5 আঙ্গুলের সমান নয় বলে আমরা কোনটা কেটে ফেলি? না, কারণ সেটা সঙ্গে অসম্ভব নয়। শরীরের হাত বা পা পড়ে গিয়ে অসুন্দর হলে কেটে ফেলি আমরা? না, বহন করে চলে হাসি মুখে, কারণ তা সম্ভব নয়। ঠিক তেমনই ধরে নে, তোর শাশুড়ি তোর জীবনের এমন একটা অংশ বা পার্ট, যা বাদ দেওয়া সম্ভব নয়। জগতের সব মানুষ যদি একই মেন্টালিটির হতো, তাহলে তো কোনো সমস্যাই হতো না। কথা বলতে পারিস বলে ওনার প্রতি কথায় রিপ্লাই দিতে যাবি না। চুপ করে থাকলে কি শরীরের কোন অংশে পচে যাবে? দেখিস, সময় একদিন তোর অনুকূলেই চলে আসবে। আর উনি যেগুলো পছন্দ করে না, সেগুলো যথাসম্ভব বাদ বা কম করবি। গান গাইবি তোর রুমে যখন থাকবি তখন। টিভি সিরিয়াল পুনরায় যখন দেখায়, তখন দেখে নিস। এই বিষয়গুলো তুই মন থেকে চাইলেই পারিস মা। পরিবেশের সাথে মানিয়ে চলতে পারাটাও কিন্তু নিজের কৃতিত্ব বলা যায়। আমি তো চেষ্টা করি মানিয়ে চলার আম্মু, কিন্তু থাম বলছি। কিন্তু কি? আচ্ছা, তুই এটা একবার বল, যে বিষয়গুলোকে ধরে বলছিস চলে আসবি, এরা কি ঠিক বলছিস? বা চলে আসার মতো বিষয় এগুলো? না আম্মু, কিন্তু এত খিটমিট করলে কিভাবে হবে? পৃথিবীতে একজন মানুষ সবার মন জুগিয়ে চলতে পারে না। এই তো বুঝদার মায়ের বুঝদার লক্ষ্মী মেয়ে, আর তোর এই লজিক শতবার যুক্তিসঙ্গত। কিন্তু যতটা সম্ভব নিজের সংসারের মুরব্বীদের মন কিছুটা হলেও জুগিয়ে চলার চেষ্টা, ইচ্ছা থাকতে হবে। এতে তারা সন্তুষ্ট হয়। এটা কিন্তু একজন নারীর বা মানুষের বড় গুণও বটে। একজন মেয়ে স্বামীর সংসারে চরম লাঞ্ছিত হলে অবশ্যই ত্যাগ করবে। তখন আমি সেসব মায়েদের মতো কখনো বলবো না যে মার খেয়ে খেয়ে পড়ে থাক সমাজের দিকে চেয়ে, কারণ আমি এমন মানই। কিন্তু এখানে তেমন কিছুই না। শাশুড়ি যখন এমন খিটমিট শুরু করবে, তো রুমে গিয়ে চুপ করে থাকবি দরজা বন্ধ করে। দেখিস, নিজেই চুপ হয়ে যাবে। একা একা বেশিক্ষণ মানুষ বলতে পারে না। মানুষ তখনই বেশি উত্তেজিত হয় আর চেঁচায়, যখন অপরপক্ষ পাল্টা তর্কে বা যুক্তিতে লিপ্ত হয়। আচমকা ফোনের ওপাশে মালিহা কেঁদে ফেলল। আমি হতবিহ্বল হয়ে গেলাম। কান্নারত কণ্ঠে সে যা বলল তার স্বামী আর তার পরিবার সম্পর্কে, তাতে আমার সমস্ত পৃথিবী দুলে উঠল এবং কলার মচার মতন হৃৎপিণ্ডটাও মোচড় খেয়ে উঠল। মেয়েকে আতঙ্কিত গলায় বললাম, এটা এতদিন বলিসনি কেন? জবাবে ভেজা গলায় মালিহা বলল, আমার জীবন ক্ষয়ে গেলে বা ছারখার হয়ে গেলে আমি যতটা না ভেঙে পড়ব, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তুমি বিধ্বস্ত হয়ে যাবা।
তোমাকে বাঁচানো কঠিন হয়ে যাবে আম্মু। আমি ঠিক তোমার কথা ভেবেই বিষয়টা গোপন রেখেছি এতদিন। আমি দেখেছি বলে মোবাইল থেকে কানটাকে আলগা করে নিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যেভাবেই হোক, যে করেই হোক, আমার মেয়ের জীবনের গল্পের শেষটা সুন্দর করতেই হবে। কিন্তু কিভাবে করব, সেটা ভাবতে আমার সমস্ত অনুভূতি ও শরীর অসাড় হয়ে এলো। মনে মনে ভাবছি, চারিদিকে আজ ভাঙনের খেলা। এখনকার মেয়েরা শিক্ষিত ও আত্মনির্ভরশীল বলে অহেতুক তুচ্ছ বিষয় নিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে, ভাঙছে সংসার, হতাশায় নিমজ্জিত হচ্ছে কিছু দিনের জন্য হলেও। এটাও ঠিক নয়। আমরা সৃষ্টির সেরা জীব। জ্ঞান, বুদ্ধি দিয়ে জীবনকে পরিচালনা করব। পশুর মতো কামড়াকামড়ি করা তো আমাদের কাজ নয়। সিচুয়েশন তেমন হলে একাকী জীবন পার করবে, যদিও তা হলো মন্দের ভালো থাকা। আর স্বামী যদি বন্ধুর মতো হয়, তাহলে ভালোর ভালো থাকা। আমাদের এই সমাজে থাকা, একা একজন নারীর বেঁচে থাকাটা যে কতটা লড়াইয়ের আর সংগ্রামের, তা আমার চেয়ে আর কে বা ভালো জানে। শকুনের মতো সমাজের মানুষেরা খুবলে খেতে চায় সবভাবেই। বিষয়টা দ্বিতীয় কান করার আগে জামিলের সঙ্গে খোলাখুলি আলোচনা করাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। খানিক পরে মালিহা আবার ফোন দিল আমাকে। বলল, আম্মু, তুমি কি আর দেখবে? আমি কি চলে আসব? এভাবে আর কত চুপ করে থাকা সম্ভব আম্মু? উদ্বেগ ও বিরক্তি নিয়ে মেয়েকে বললাম। আমার সেই কথায় প্রশ্রয় পেয়ে গেছিস মনে হচ্ছে। আমাদের দেশের একটা প্রচলিত কথা আছে, মেয়ের সংসার ভাঙার জন্য মায়েরাই দায়ী। আমি সেই তালিকায় পড়তে চাই না। আমি সবার চোখে অঙ্গুলির নির্দেশ দিয়ে দেখিয়ে দিতে চাই, বহু মায়ের সঠিক শিক্ষা ও শাসনে মেয়ের সংসার টিকেও যায়, ভালো থাকতে মেয়ে। মালিহা গলায় অভিমানের ঝাঁপি ঢেলে বলল, তাহলে কি ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সতীনের ঘর করব কয়দিন পর থেকে? একদম না। তা কেন করবি তুই? আমরা মানুষ। কখনো পরিবেশ পরিস্থিতি বুঝে দিঘির শান্ত জল হতে হয়, আবার কখনো সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গর্জন করে উঠতে হয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাগ, অভিমান, ক্রোধ, হিংসা আসাটাই স্বাভাবিক। আমি জামিলের সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই পরে ফোন দিস আমাকে। আচ্ছা আম্মু, বলেই মালিহা ফোন রেখে দিল। একটু পরে জামিলকে ফোন দিলাম। সে ফোন কেটে দিয়ে ব্যাক করে সালাম দিল। আমি ধীর গলায় ধীরভাবে তার পরিবারের সবার প্রসঙ্গ টেনে তাকে জিজ্ঞেস করলাম, জামিল, তোমার সম্পর্কে যা শুনলাম তা কি সত্যি? সে চুপ থেকে শুধু হুঁ উত্তর দিল। বুঝে নিলাম আমার মেয়ে তাহলে সত্যি বলেছে। পরক্ষণেই তাকে জিজ্ঞেস করলাম, তুমি মালিহাকে পরিবারসহ দেখে শুনে বিয়ে করনি? জি। তাহলে সংসারের খুঁটিনাটি বিষয়গুলোকে বৃহৎ বানিয়ে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কতটা যুক্তিযুক্ত? জামিল মোবাইলের অপর প্রান্তে দোনমনো শুরু করল। মিনমিন স্বরে বলল, মা চাচ্ছে, আমি নই। মা মালিহাকে সহ্য করতে পারছে না একদম। আর মালিহাও অতিরিক্ত ঠোঁটকাটা স্বভাবের, একটুও চুপ থাকতে পারে না। বিষয়টা মায়ের অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে আম্মা। তাই নানা লজিক দেখিয়ে তিনি প্রায় একটা মেয়ে ঠিক করেছেন। ওনার দূর সম্পর্কের এক আত্মীয়র মেয়ে। তোমার মায়ের লজিকগুলো শুনি তো একটু। মালিহার অবাধ্যতা, আপনারা কিছুই দিতে পারেননি বিয়েতে, আরও খুঁটিনাটি বিষয় রয়েছে। জামিলের কথা শুনে আমি রাগে থরথর করে কেঁপে উঠলাম। ভারী নিরস্বরে বললাম, এখন তো দেখছি সবার চেয়ে বড় দোষ তোমার। আমি কি করেছি? আপনার মেয়ে তো আজকাল বেয়ারা হয়ে গিয়েছে। অবশ্যই তোমার দোষ। না মাকে ঠিক করতে পারছো, না স্ত্রীকে। তোমার মা বিয়ের কথা বলল, অমনি তুমি নিমরাজি হয়ে গেলে কেন? মাকে বুঝিয়ে নিতে পারো না যে দ্বিতীয় বিয়ে করার জন্য মালিহার এই বিষয়গুলো কোনো মেজর ইস্যু নয়? এসব খুবই নগণ্য। একটা মেয়ের জীবন কি এতই সস্তা? মন চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে করে গড়িয়ে দেবে। আর মালিহাকে তুমি তোমার মতো করে বুঝিয়ে নিতে পারো না? কেমন পুরুষ তুমি? তোমার মেরুদণ্ড সোজা নেই। তুমি পুরুষ নও। মালিহা আমার কথাও শোনে না। আপনি পারবেন ওকে ঠিক করতে? হাজারবার পারব, কারণ আমি ওর জন্মধাত্রী মা। কিন্তু তোমাকে কে ঠিক করবে? তুমি শুনবে আমার কথা মা হিসেবে? জামিল নিরুত্তর, কোনো প্রতিক্রিয়া ব্যঙ্গ করছে না, মৌন হয়ে আছে। তখন আমি মোলায়েম কণ্ঠে বিভিন্ন যুক্তি খণ্ডন করে আমার সাধ্য অনুযায়ী বোঝালাম তাকে। মনে হলো কিছুটা হলেও কাজ হয়েছে। শেষে তাকে আরও বললাম নিরীহ মেজাজে, বাবা দেখো, একজন মা যে পরিমাণ ত্যাগ দিয়ে সন্তান জন্ম দেয় আর যত্ন করে লালন পালন করে, সে মা যদি সম্ভব হতো তার সেই মেয়েকে সারাটা জীবন চোখের সামনে রাখত। প্রথাগত নিয়ম অনুযায়ী সেই মায়ের বুক খালি করে চিলের মতো ছো মেরে অন্য একটা পরিবারের মানুষ সারা জন্মের জন্য সেই মেয়েকে নিয়ে যায়।
তখন ভুল বা অন্যায়ভাবে সেই মেয়ের ওপর টর্চার হয়ে মায়ের কেমন লাগে? একবার, শুধু একবার ভেবে দেখো। এই বলে ফোন রেখে দিলাম। তার প্রায় ঘন্টা দুয়েক পর জামাই আমাকে ফের ফোন দিল। চমৎকারভাবে বুঝে নিল সব এবং কৃতজ্ঞতা জানালো আমার মতো শাশুড়ি পাওয়াতে। এরপর মালিহাকে ফোন দিয়ে আমি আমার মতো বোঝালাম এবং অপেক্ষা করতে আদেশ করলাম। মালিহার নত মাথায় মায়ের হুকুমকে শিরোধার্য হিসেবে মাথায় নিল। তার ঠিক 1 সপ্তাহ পর মালিহার শাশুড়ি আমাকে ফোন করে অনুরোধ করল বেড়াতে যাওয়ার জন্য তাদের বাড়িতে। আমি সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে তার দাওয়াত কবুল করলাম। এরপর মালিহা ফোন করে বলল, আম্মু, কি ম্যাজিক দেখালে? সেদিন তুমি কথা বলার পর রাতে জামিল তাদের বাসার সবাইকে এক রুমে ডেকে নিয়ে বেশ সময় ধরে কি কি যেন বোঝালো। তারপর হতেই সবাই বদলে গেল আস্তে আস্তে। ও মা! আর সেও দেখি আমার সাথে নতুন বরের মতো আচরণ করছে। আবার বলে, মালিহা, তুমি একজন আদর্শ মায়ের সন্তান। শুনে হাসি হাসি মুখে বললাম, ও তাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আর ওভাবে বলিস কেন? এটাই তো সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত কাটবে উপচানো ভালোবাসায় আর যত্নে। ও হ্যাঁ, তারা বদলেছে, তুই বদলাসনি। সবকিছু প্রায় সমানে সমানে হতে হয়, তবেই শান্তি, নয়তো অশান্তি, তবেই আনন্দ, নয়তো নিরানন্দ। মালিহার নীরবতা দেখে আমি রিনিঝিনি শব্দে হেসে ফেললাম। বললাম, ওই যে, আমি এমন মানুষ, আমি যে চাই তোর জীবনের গল্পের শেষটা সুন্দর হোক। মালিহা কাজ ভাঙা হাসিতে লুটিয়ে পড়ল। মেয়ের নির্মল হাসি শ্রবণ হতেই আমার বুকের ভেতর একটা শীতল শ্রদ্ধারা বয়ে গেল বহুদিন পর। আজ মালিহার শ্বশুরবাড়িতে এলাম। সবার মায়া মমতায় সিক্ত হয়ে গেল আমার দুঃখী অন্তরটা। দুপুরে খেতে বসে বিস্মিত হয়ে গেলাম। সব আমার পছন্দের রেসিপিগুলো, স্পেশালি কলাপাতায় রসুন মরিচ বাটা দিয়ে ছোট দেশি শিং মাছের পাতুরি, হাতে মাখায় ইলিশ সজনে পাতার ভর্তা, কলার মশলার ভুনা ভর্তা, কোরাল শুটকির দো পেঁয়াজা, লোনা ইলিশ ভাজা। এসব আমার কাছে অতি লোভনীয় মুখরোচক খাবার। বুঝলাম, মালিহার থেকে জেনে নিয়েছি এসব। খেতে খেতে সবার সাথে স্মৃতিময় অনেক গল্প হলো। তার শাশুড়ি বলল, আপা, আপনি একখান পিস। তার শ্বশুর বলল, না না, আমাদের আপা একখান চিজ। আমি কোমল হেসে বললাম, আমি কি জানি না, তবে আমি কেমন মা তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাই হো হো করে হেসে উঠল। রাতে আসতে দিল না তারা। আমিও থেকে গেলাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। তাদের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অবাধ্য জোছনার আলো সারা আঙ্গিনায় লুটোপুটি খাচ্ছে। একদল ঝিঝি পোকা জ্বলছে আর নিভছে। মালিহা পাশে এসে আমার কোমর জড়িয়ে ধরল। আমি বিষম খেলাম। কিরে, ঘুমাসনি? ঘুম ভেঙে গিয়েছে তোমার জামাইয়ের নাক ডাকার উচ্চ শব্দে। উপস, ব্যঙ্গ করে বলিস কেন? এটা নর্মাল বিষয়। স্বাস্থ্য ভালো যাদের, তাদের ঘুমালে এমন একটু আধটু হয়। সংসারে সুখ শান্তি বহমান রাখতে হলে এসব ক্ষুদ্র বিষয়গুলোকে ইগনোর করা শিখতে হয়। তোর বাবাও অমন নাক ডাকত? বুঝলাম। আম্মু দেখো, ঝিঝি পোকার দলীয় নাচন, কি যে পিনি, তাই না আম্মু? আমি আপ্লুপ স্বরে বললাম, একদম। চেয়ে দেখ মা, চাঁদের নরম আলোটা কি অদ্ভুত সুন্দর, ভেতরটাকে চুরমার করে দিচ্ছে দারুণভাবে। সমাপ্ত।